আসসালামু আলাইকুম। তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কারণ এখানে আমরা তোমাদের যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ফিজিক্স সাজেশন অর্থাৎ যারা একদম শূন্য থেকে এখন ফিজিক্স প্রিপারেশন শুরু করছো বা গুচ্ছ প্রস্তুতি শুরু করছো, এই অল্প কয়েকদিন প্রিপারেশন নিয়েও তোমরা কিভাবে 15 থেকে 18 মার্ক এনশিওর করতে পারবা তাদের নিয়ে কথা বলবো। দেখো, তুমি ভাই চাইলেও এখন 25-এ 25 তুলতে পারবা না। আমি তোমাকে যত বড়ই সাজেশন দেই, যাই দিক, এখানে 25-এ 25 তোলা এখন পসিবল না। বাট আমাদের যে সেফ জোন 15 থেকে 18 মার্ক কিন্তু অনেক ভালো একটা মার্ক। বাট তুমি যদি আরো বেশি ইফোর্ট দাও হয়তো 20 তুমি পেতে পারো, ঠিক আছে, 20+ হয়তো চলে আসতে পারে। তো এই মার্কগুলো তোমরা কিভাবে এনশিওর করবা, এবং যারা অলরেডি শুরু করছো, মানে এতদিন পড়ো নাই, শুরু করছো নতুন করে, তারা কোন অধ্যায়গুলো থেকে ফোকাস করবা, কি কি পড়বা, টপিকগুলো সেগুলো আলোচনা করবো। তো টপিক অ্যানালাইসিস আমি দেখাই দিব, এছাড়া কোন বই কিভাবে পড়বো সেটাও করবো। তো অবশ্যই ফিজিক্স প্রিপারেশন নিয়ে তুমি যদি চিন্তা করতে পারো বা এখন যদি তোমার হতাশা কাজ করে ফিজিক্স নিয়ে, তাহলে অবশ্যই ভিডিওটা সময় দেখবো। অল্প কিছু টপিক পরে তুমি একটা বাজিমাত করতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি, কথা না বাড়াই। তো আমাদের প্রথম দেখো, আমরা ভেক্টরটা বাদ দিছি কেন? ভেক্টরে আমাদের অনেকগুলো টপিক আর এখানে প্রশ্ন আসে মাত্র একটা। বাট নিউটনের বলবি থেকে 2 থেকে 3টা প্রশ্ন চলে আসে, অল্প কিছু টপিক। তো দেখো, অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও। আমি দেখো টপিকগুলো লিখে দিব, এটা কিন্তু মুছে দিব, তাহলে অবশ্যই তুমি স্ক্রিনশট মেরে রাখবা অথবা হচ্ছে খাতায় লিখে রাখো, ঠিক আছে। তাহলে দেখো, মাস্ট ইম্পর্টেন্ট, দেখো বলবিদ্যা। তো নিউটনের বলবিদ্যা থেকে প্রথম যে কাজ সেটা হচ্ছে তুমি এটার যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো পড়ে ফেলবা, মাত্রাগুলো পড়ে ফেলবা। মানে সূত্র মাত্রা থেকে একটা প্রশ্ন তুমি পাবাই, নিউটনের বলবিদ্যা থেকে সূত্র এবং মাত্রা থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে বলের ঘাত, ঠিক আছে, বল ও বলের ঘাত, বল ও বলের ঘাত। এই সূত্র, এই টপিক থেকে তুমি প্রশ্ন পাবা, ঠিক আছে। এই টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, বল ও বলের ঘাত। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে দেখো, বলের ঘাত থেকে প্রশ্ন দিবে। এরপর আমাদের বাধা দানকারী বল, ঠিক আছে, বাধা দানকারী বল যেটা আছে, বাধা দানকারী বল বা ঘর্ষণ বল রিলেটেড যে প্রশ্নগুলো আছে, বাধা দানকারী বল, তোমাকে যে সামেশন অফ এফ এটা সমান সমান কত, প্রযুক্ত বল প্লাস হচ্ছে ঘর্ষণ বল বা বাধা দানকারী বল। এখান থেকে আমাদের লব্ধি ত্বরণটা বের করে দেয়, ঠিক আছে। লব্ধি ত্বরণ বা হচ্ছে প্রযুক্ত বল এটা তোমার বের করে দিতে পারে, ঠিক আছে। হয় প্রযুক্ত বল বের করে দিবে অথবা লব্ধি ত্বরণ বের করতে দিবে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু গুচ্ছ এবং গুচ্ছযুক্ত যে ভার্সিটিগুলো আছে সেখানে অহরহ আসে। তো এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে ভর বেগের সংরক্ষণশীলতা, ঠিক আছে, ভর বেগের সংরক্ষণশীলতা। ভর বেগের সংরক্ষণশীলতার মধ্যে তোমার মিলিত বেগ আছে, ঠিক আছে, মিলিত বেগ আছে। এছাড়া আমাদের হচ্ছে পশ্চাৎ বেগ আছে। তো ভর বেগের সংরক্ষণশীলতা এই টপিকটা তোমার মাস্ট লাগবে। এরপর আমাদের কি আসে বলতো, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক এবং হচ্ছে আমাদের যে কৌণিক গতি, জড়তার ভ্রামক এবং আমাদের যে কৌণিক গতি, ঠিক আছে। জড়তার ভ্রামক এবং কৌণিক গতি এই টাইপের প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কৌণিক গতি থেকে আমরা দেখবো কি, ওমেগার মানটা দেখবো, ওমেগা কি, কৌণিক বেগ, কৌণিক বেগ। এরপর তোমার এল, এটা কি, কৌণিক ভরবেগ। এরপরে তুমি দেখবে হচ্ছে টর্ক এবং হচ্ছে আলফা, এবং এদের মধ্যে যে সম্পর্ক, কৌণিক বেগ, কৌণিক ভরবেগ এবং টর্ক এবং আলফা, এদের মধ্যে সম্পর্ক এবং এদের একক মাত্রাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদের একক এবং মাত্রাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি এই অধ্যায় থেকে একক মাত্রা থেকে প্রশ্ন আসে তাহলে অবশ্যই তোমাদের যে কৌণিক গতি আছে ওমেগা, তারপর হচ্ছে কৌণিক ভরবেগ এল, তারপর হচ্ছে টর্ক, এরপর হচ্ছে কৌণিক ত্বরণ, এইগুলোর মাত্রা বা সমীকরণগুলো আসে এবং এদের মধ্যে পরস্পর সম্পর্ক, ঠিক আছে, এদের মধ্যে পরস্পর সম্পর্ক। এছাড়া এখানে কিন্তু কৌণিক গতি শক্তিও আছে, কৌণিক গতি শক্তি হাফ আই ওমেগা স্কয়ার, এই প্রশ্নটাও কিন্তু আসে। তো এখানকার যে টপিকগুলো দেখবেন খুবই অল্প টপিক, দেখো 4টা টপিক তুমি খুব ভালো করে পড়বা, আর হচ্ছে যতগুলো সূত্র আছে মাত্রা আছে এগুলো একটু ভালো করে দেখলে এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু নিউটনের বলবিদ্যা থেকে এসে থাকে। তো অবশ্যই এটা তুমি স্ক্রিনশট মেরে রাখো অথবা তুমি খাতায় সুন্দর করে নোট করে রাখো। এটা হচ্ছে আমাদের নিউটনের বলবিদ্যা থেকে, ঠিক আছে। তো গুচ্ছের কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করলে তুমি দেখবে যে এই টপিকগুলাই চলে আসবে। তো এরপরে আমরা যদি আসি আমাদের কাজ শক্তি ক্ষমতা থেকে, ঠিক আছে, আমরা এটা মুছে দিই। তো আমাদের দেখো কাজ শক্তি ক্ষমতা থেকে অল্প কিছু টপিক থেকে প্রশ্ন আসে, কাজ শক্তি ক্ষমতা থেকেও অল্প কিছু টপিক থেকে প্রশ্ন আসে। কাজ শক্তি ক্ষমতায় যদি আসি তাহলে আমাদের দেখো শর্ত সাপেক্ষে তোমাকে একটা শর্ত দেওয়া থাকবে, হয়তো তোমাকে ফোর্স দেওয়া থাকবে আর ব্যাসার্ধ দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তোমাকে কাজ বের করতে পারে, W = F.R, ঠিক আছে। শর্ত সাপেক্ষে আমাদের কাজের মান, শর্ত সাপেক্ষে কাজ তোমাকে বের করে দেবে, ঠিক আছে। শর্ত সাপেক্ষে কাজের মান, কাজের যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো তুমি মাথায় রাখবে, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে হয়তো F দেওয়া থাকবে, R দেওয়া থাকবে, তখন তুমি F.R অথবা আছে FS cos θ মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে, অর্থাৎ কাজের যতগুলো সূত্র আছে সেগুলো একটু ভালো করে দেখবা। এরপরে যে টপিকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের গতিশক্তি। এটা হচ্ছে আমাদের গতিশক্তি ও হচ্ছে বিভব শক্তি, এদের মধ্যে যে সম্পর্ক, গতিশক্তি এবং বিভব শক্তি এদের মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে। গতিশক্তি বিভব শক্তি এদের মধ্যে সম্পর্ক, এটা একটু ভালো করে দেখবা। এরপরে দেখো আমাদের একটা টপিক আসবে, সেটা তোমাকে বলবে যে তোমাকে দেখো উচ্চতা দেওয়া থাকবে, ঠিক আছে, উচ্চতা দেওয়া থাকবে। তো উচ্চতা দেওয়া থাকলে যখন ভূমিতে পতিত হবে তো এই মুহূর্তে V = অথবা গতিশক্তি = এই টাইপটা তোমাকে দিবে, ঠিক আছে। তোমাকে H উচ্চতা দেওয়া থাকবে, বলবে যে H উচ্চতা থেকে একটা বস্তু যদি নিচের দিকে পড়ে তাহলে পতিত অবস্থায়, ভূমিতে পতিত অবস্থায় এর বেগ কত হবে বা গতিশক্তি হবে। তো এখানে আমার শক্তির যে সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা এখানে পাবো না। দেখো এই বিন্দুতে আমাদের বিভব শক্তি এবং এই বিন্দুতে আমাদের যে গতিশক্তি দুইটা কি সমান, অর্থাৎ আমাদের দেখো mgh এটা সমান সমান কত হবে, ½ mv², ঠিক আছে। তাহলে এটা আমাদের কি শক্তির সংরক্ষণশীলতা।
তো এই সূত্র থেকে তোমাকে হয় তোমাকে এইচ বের করতে দিবে অথবা তোমাকে ভি বের করতে দেবে, ঠিক আছে। তো এই দুইটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে, শক্তির সংরক্ষণশীলতা টপিক থেকে প্রশ্ন আসে, হয় তোমাকে এইচ বের করতে দিবে অথবা ভি বের করতে দেবে, ঠিক আছে। তোমাকে উচ্চতা দেওয়া থাকলে ভি বের করতে দিবে, আর যখন ভূমিতে পতিত হয় এইখানে যদি ভি দেওয়া থাকে তো তোমাকে এইচ এর মানটা বের করতে দিতে পারে, ঠিক আছে। তো এই দুইটা পরস্পর কনভারসেশন তোমার কিন্তু লাগতে পারে। তো এটা দেখবা। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ক্ষমতা নির্ণয়, ঠিক আছে। আরেকটা আছে ক্ষমতা। তো ক্ষমতা, দেখো ক্ষমতা পি এটা সমান সমান তোমাকে যদি বল দেওয়া থাকে এবং হচ্ছে ভি দেওয়া থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করবা। আর যদি তোমাকে বলে যে একটা বস্তু ভি বেগের নিচের দিকে পড়ছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে বলতো, এম জি ভি এটা হয়। আরেকটা ডাব্লিউ পি ইকুয়াল টু কত বলতো, ডাব্লিউ বাই টি, এখান থেকে এই প্রশ্নটা আসে, ঠিক আছে। আর অনেক সময় তোমাকে ইটা দিয়ে প্রশ্ন দেয়, ঠিক আছে। কর্মদক্ষতা পাওয়ারটা সরাসরি তোমাকে বলে না, বলে যে ইঞ্জিনের ক্ষমতাটা বের করো, সেই ক্ষেত্রে আমাদের যে ইটা, এই যে ইটার মানটা তোমার লাগবে, ইটার মানটা হচ্ছে কত বলতো, পি আউট ডিভাইড বাই যে পি ইন। তো এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সলভ করে ফেলো, এই রিলেটেড যে কনসেপ্টগুলো আছে সেগুলো তুমি সলভ করে ফেলো, তাহলে কাজ শক্তি ক্ষমতাটা তোমার কভার। প্রথম টপিকটা কি, শর্ত সাপেক্ষে কাজের মানটা, কাজ একটা টপিক। তারপর গতি শক্তি বিভব শক্তির সম্পর্ক, এখান থেকে প্রশ্ন দিতে পারে। ওইটাই মূলত যেটা শক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে। তো এখানে তোমাকে এইচ বের করে দিতে পারে, অথবা ভূমিতে পতিত অবস্থায় বা ভূমিতে যখন পড়ে তখন এর বেগ কত ছিল বা গতি শক্তি কত ছিল, এই টাইপ থেকে দিতে পারে, ঠিক আছে। তো বিভব শক্তি ইকুয়াল টু গতি শক্তি, এই টপিকটা থেকে দিবা। এবারে ক্ষমতার যে প্রশ্নগুলো আছে, পানির উত্তোলনের ক্ষেত্রে তোমাকে হয়তো ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ বাই টি, তোমাকে কত গভীরতা থেকে পানি উঠা হচ্ছে, বা এইচ গভীরতা তোমাকে দেওয়া আছে, জি দেওয়া আছে, টি দেওয়া আছে, তো ইঞ্জিনের ক্ষমতা কত, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো এই রিলেটেড প্রশ্নগুলাই তোমার কাজ শক্তি ক্ষমতাকে সবচেয়ে বেশি আসে, এবং এই টপিকগুলো দেখলেই তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আমাদের দেখো মহাকর্ষ অভিকর্ষ দেখবো। তো মহাকর্ষ অভিকর্ষ থেকে খুবই মাত্র দুইটা টপিক পড়লে হয়ে যাবে। মহাকর্ষ অভিকর্ষ এখানে এত বেশি আসে না। তুমি মহাকর্ষ অভিকর্ষ থেকে কি পড়বা, দেখো তো মহাকর্ষ অভিকর্ষ। তো আমাদের যে মহাকর্ষ অভিকর্ষ, এই চ্যাপ্টার থেকে আমাদের দেখতে হবে হচ্ছে আমাদের জি এর মান নির্ণয়, ঠিক আছে। জি এর মান নির্ণয়, জি এর মান। তো জি এর মানটা কি করব, জি এইচ উচ্চতায় এবং হচ্ছে গভীরতায় যে জি এর মানটা, এই দুইটা একটু ভালো করে দেখবা, জি এর মানটা। আর একটা টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের মুক্তিবেগ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মুক্তিবেগ। তো মুক্তিবেগটা দেখলে হবে, মুক্তিবেগ এবং জি এর মান, এই দুইটা টপিক দেখলে তোমাদের মোটামুটি মহাকর্ষ বিকর্ষ গুচ্ছের জন্য কভার হয়ে যাবে, ঠিক আছে। তো গুচ্ছের কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলো, নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংক থেকে তুমি অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো সলভ করে ফেললেই দেখবে যে এই দুইটা টপিকটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে, এবং এই দুইটা টপিক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই দুটো টপিক আমাদের জন্য 3 স্টার। তো এগুলো একটু ভালো করে পড়লেই কভার হয়ে যাবে। এরপরে আমরা যাব হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো আমাদের পর্যাবৃত্ত গতি যাওয়ার আগে এটা আমরা মুছে দিই, তো এটা একটু অবশ্যই লিখে রাখো খাতায়, ঠিক আছে। এরপর আসো পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি থেকে আমরা কি করব, পর্যাবৃত্ত যে গতিটা আছে এখান থেকে যে দেখতে হবে সেটা হচ্ছে তোমার সরল দোলক আছে না, সরল দোলকের যে গাণিতিক প্রশ্নগুলো আছে, সরল দোলক, এই সরল দোলকের আমাদের এল এবং টি, ঠিক আছে, দোলকের দৈর্ঘ্য এবং হচ্ছে টি এর মধ্যে যে সম্পর্ক, এই প্রশ্নটা ম্যাথ, ঠিক আছে। এদের যে ম্যাথমেটিক্যাল যে ইয়াগুলো আছে, ঠিক আছে, টি কে তুমি এন গুণ করলে এল কত গুণ হবে, এল কে তুমি এন গুণ করলে টি কত গুণ হবে, এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সলভ করে ফেলবা। আর 2 নাম্বার যে টপিকটা আছে, 2 নাম্বার টপিকটা সেটা হচ্ছে আমাদের এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ, ঠিক আছে, ব্যবকলনীয় সমীকরণ। তো ব্যবকলনীয় সমীকরণের মধ্যে আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0, এটা একটা সমীকরণ। আবার তোমার যদি ডি স্কোয়ার এক্স এর সহগ থাকে সেই ক্ষেত্রে এম বসবে এখানে, ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে ডিটি স্কোয়ার। দেখো যদি ডি স্কোয়ার এক্স এর সহগ থাকে তাহলে এখানে এম হবে, আর এখানে ওমেগা যায় কি বসবে, কে এক্স বসবে, ঠিক আছে। তো দুই ভাবে তোমাকে প্রশ্ন দেবে, এখান থেকে ওমেগার মানটা তোমাকে বের করতে বলে। সমীকরণটা প্রশ্নগুলো এইভাবে আসে, দেখো এখানে ডি স্কোয়ার এক্স বাই তোমাকে ডিটি স্কোয়ার দেওয়া থাকবে প্লাস মনে করো 25x, তাহলে তোমাকে বলবে যে ওমেগার মানটা বের করো অথবা টি এর মানটা বের করো। তো এখানে ওমেগা সমান সমান কত, 2π/t না, তো এখান থেকে টি এর মানটা তোমাকে বের করে দেয়, ঠিক আছে। তো তোমাদের যাদের এখনো বেসিকে প্রবলেম আছে, কনসেপ্ট এখনো দুর্বল, গুচ্ছতে একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছ, তো আমাদের জিএসটি এমসিকিউ বুস্টার কোর্সে তুমি ভর্তি হতে পারো। এখানে বেশ কিছু ক্লাস অলরেডি হয়ে গেছে, 4-5টা ক্লাস হয়ে গেছে। তো এই যে ক্লাসগুলো আমরা ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো পাবা, তো ক্লাসগুলো এবং এক্সামগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি অলরেডি ওয়েবসাইটে সাজানো পাবা। এখনো যাদের বেসিকের প্রবলেম, দেখো ভাই আমাদের লাস্ট একটা মাস, এই সময়টা তুমি যদি ভালো মতো ইফোর্ট দাও, ঠিক আছে, হয়তো 100% শেষ করা পসিবল না, বাট তোমার চান্স পাওয়ার জন্য যতটুকু মার্ক দরকার তুমি কিন্তু এটা এনশিওর করতে পারবা। জাস্ট তোমাকে ডেডিকেটেড থাকতে হবে, এবং পরীক্ষার হলে গিয়ে এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে গিয়ে দেখবা অনেক শিক্ষার্থী অনেক প্রিপারেশন নিয়ে আসছে, তারা কিন্তু চান্স পায় না। বাট একটা শিক্ষার্থী যদি চিলমোডে থাকে, প্রেশার মুক্ত থাকে, সে যদি অল্প কিছু পড়ে যায় তাও কিন্তু সে চান্স পাবে, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে ধরো আমি কিন্তু আমার অ্যাডমিশনের মধ্যে মাঝখানে এসে প্রায় পড়া ছেড়েই দিয়েছিলাম, ঠিক আছে। তো পরীক্ষার হলে গিয়ে চিল মোডে মানে ঠান্ডা মাথায় প্রেশার নেই নাই, এক কথায় যেগুলোতে আমি প্রেশার নেই সেগুলোতে কিন্তু চান্স হয়ে গেছিল। তো তুমি যদি পরীক্ষার হলে গিয়ে প্রেশার মুক্ত থাকতে পারো তাহলে দেখবা তোমার চান্স হয়ে গেছে। তো এখন তুমি যতটুকু পারো 1 মাস ডেডিকেট ভাবে পড়ো, এতটুকুই
এনাফ তোমার চান্স পাওয়ার জন্য, যদি তুমি মনে রাখতে পারো পরীক্ষার হলে গিয়ে, ঠিক আছে। তো যাদের এখনো বেসিকে প্রবলেম আছে, কনসেপ্টের সমস্যা আছে, তোমরা চাইলে এই কোর্সটা নিতে পারো, একদম আমরা শূন্য থেকেই পড়াচ্ছি। যাদের বেসিকে প্রবলেম, যারা কিছুই পড়ে না ওই চ্যাপ্টারটাও সে ভালো করে পড়তে হবে। জাস্ট শর্ত হচ্ছে ওই চ্যাপ্টার রিলেটেড সূত্রগুলো তোমাকে ভাই একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, এটাই। কারণ সূত্র তো আমি তোমাকে ভাবে মাথায় মুখস্থ করে দিতে পারবো না, ঠিক আছে। আমি জাস্ট তোমাকে বোঝাইতে পারবো কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করবা, কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করবা, বা আমাদের হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করবা, এটা আমি এখানে সলভ করাই দিচ্ছি। বাকিটা তোমার হাতে, সূত্রগুলো তুমি মাথায় রাখবা, ব্যাস, ঠিক আছে। আচ্ছা, তো যাদের বেসিকের সমস্যা আছে তারা চাইলে কোর্সটা দ্রুত ভর্তি হোক, কারণ আমাদের কোর্সটা কিন্তু আমরা 25 তারিখের মধ্যে শেষ করে ফেলবো, ঠিক আছে। সিলেবাসটা শেষ করে বাকি সময়টা রিভিশন দিব। আচ্ছা, এরপরে আসো তাপগতিবিদ্যা, প্রথম পত্র আমাদের শেষ। প্রথম পত্রের এই চ্যাপ্টারগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমার যদি সময় থাকে, এটা আমরা কি দিচ্ছি, যারা নতুন করে শুরু করছো, ঠিক আছে, নতুন করে শুরু করছো তাদের জন্য কিন্তু অল্প সময় যে চ্যাপ্টারগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের যে পদার্থের গাঠনিক ধর্ম এবং আদর্শ গ্যাস, ওই দুইটা চ্যাপ্টার তুমি বিগত সালে কোশ্চেনগুলো সলভ করলে ওখান থেকে আসে, এত বেশি দেওয়া লাগবে না। তাপগতিবিদ্যা থেকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন চলে আসে, ঠিক আছে। তো তাপগতিবিদ্যা থেকে, যে তাপগতিবিদ্যা, এখান থেকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন চলে আসে। তো তাপগতিবিদ্যার যে সকল সূত্রগুলো আছে, এটা হচ্ছে মেইন তোমাদের স্টেপ, সেটা হচ্ছে সূত্রগুলো তুমি একটু ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে। তাপগতিবিদ্যার যে সূত্রগুলো আছে, সূত্রগুলো ভালো করে দেখবা। এরপরে তোমার স্কেলের সম্পর্ক থেকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম দ্বিতীয় সূত্র এবং হচ্ছে কর্মদক্ষতা, ঠিক আছে। কর্মদক্ষতার এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট দেখা যায় যে চলে আসে, ঠিক আছে। কারণ কর্মদক্ষতা এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্র দ্বিতীয় মধ্যে যে সম্পর্ক, এখান থেকে তারপরে যে কাজের মান বের করা, ঠিক আছে, যে ডি কিউ এটা সমান কত, ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ, এখান থেকে তোমার কাজ কত, তারপর হচ্ছে আমাদের যে এখান থেকে যে এন্ট্রপির ধারণা পাই, এই ধরনের যে সূত্রগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে। তো কর্মদক্ষতা TW2, এবং এখানে তোমাদের রেফ্রিজারেটর, ঠিক আছে, এখানে রেফ্রিজারেটরের যে কর্ম সহগ, ঠিক আছে, কর্ম সহগ যে ডাব্লু এর মানটা বের করা, এটা একটু ভালো করে দেখবা। রেফ্রিজারেটর, ঠিক আছে, রেফ্রিজারেটর কর্ম সম্পাদক যে সহগটা আছে ডাব্লু, এটার মান দেখবা। এবার কর্মদক্ষতা থেকে তোমাকে অনেক সময় T1 এবং T2 এর মান বের করতে বলে, এখানকার যে গাণিতিক সমস্যাগুলো আছে এই টাইপের প্রশ্ন করতে হবে। কর্মদক্ষতা, সেখান থেকে T1 এবং T2 এর মান কিভাবে বের করতে হয়, আর কর্মদক্ষতা ডিরেক্ট তোমাকে কিভাবে বের করতে হয়। এবার আসো এন্ট্রপি। তো এন্ট্রপির সূত্রগুলা এবং এন্ট্রপির বৈশিষ্ট্যগুলো, এন্ট্রপি কোথায় স্থির থাকে, এন্ট্রপি কখন বৃদ্ধি পায়, এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো দেখবা। এন্ট্রপির যে সূত্রগুলো আছে 0°C থেকে 0°, এটা বেশিরভাগ থাকবে 0°C থেকে 0°C কনভার্ট করা, অথবা তোমার 100°C থেকে 100°C কনভার্ট করতে, ঠিক আছে, আমাদের এন্ট্রপির পরিবর্তন কত, এই ধরনের যে গাণিতিক প্রশ্নগুলো যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করা যায়, সেরকম প্রশ্নই তুমি এখানে পাবা, তেটু দেখে ফেলবা। এবার আসলে সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের কি, সমষ্ণ প্রক্রিয়া আমাদের যে সূত্রগুলো পাই, ঠিক আছে, এখান থেকে যে P1 V1 কত, P2 V2, তো এখান থেকে তোমাকে আয়তনটা বের করে দিতে পারে, প্রেসারটা বের করতে পারে, ঠিক আছে। এবার আমাদের যে P1/T1 দেখো P2/T2, তো এখান থেকে আমাদের প্রেসার এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক দিতে পারে। তারপর আমাদের এই দুইটা সমন্বয় করলে যে সূত্র পাই P1 V1 T1 দেখো P2 V2 T2 তো এই সূত্রগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে। সমষ্ণ প্রক্রিয়াতে কি হয়, এবং আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রগুলো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে সূত্রগুলো, আবার বলছি আমাদের তাপগতিবিদ্যার যে সূত্রগুলো আছে প্রত্যেকটা টপিকে, তো সূত্রগুলো একটু দেখে নিও ভাই, ঠিক আছে। সূত্রগুলো থেকে ডিরেক্ট বলবে, যেটা নিচের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তন এবং হচ্ছে তোমাকে বলবে যে প্রেসার, এদের মধ্যে নিচের কোন সম্পর্কটি সঠিক, এটা দেখতে হবে। আবার অনেক সময় তোমার গামার যে মানটা আছে না, গামার মান, এই যে গামার মান, এই গামার মানটা দেখে নিবে, ঠিক আছে। এক পরমাণুকের জন্য কত, দ্বিপরমাণুকের জন্য কত, তো এই ধরনের ছোট ছোট টপিকগুলো থিওরি প্রশ্নগুলো আসে। তো এখান থেকে একটা থিওরি প্রশ্ন পাবা এবং একটা তুমি হচ্ছে গাণিতিক প্রশ্ন পাবা। গাণিতিক প্রশ্নগুলো থেকে ম্যাক্সিমাম সমান হচ্ছে কর্মদক্ষতা, এক্ষেত্রে রেফ্রিজারেটর কর্মসংখ্যা, এখান থেকে একটু কিছু আসে, আর হচ্ছে তোমার এন্ট্রপির, ঠিক আছে, এইগুলো একটু কারণ। আর আমাদের যে থিওরি প্রশ্ন যেটা বললাম, এন্ট্রপি কোথায় বাড়ে কমে, তারপর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য, তারপর হচ্ছে আমাদের গামা এর মানটা, এরা থেকে ম্যাক্সিমাম খেলে আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তাপগতিবিদ্যা থেকে পড়ার চেষ্টা করবা। তো এরপরে আমাদের আসবে হচ্ছে চলতরিতের থেকে আমরা কি কি পড়বো এটা দেখে নেই। চলতরিত থেকে, তো চলতরিত থেকে খুব বেশি যে প্রশ্ন আসে টপিক এরকম না, অল্প কিছু টপিক থেকে চলতরিত পড়লে হয়ে যায়। তো চলতরিতে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে তুমি দেখবা হচ্ছে রোধের নির্ভরশীলতা, রোধ এবং তুলনা, ঠিক আছে। রোধ কিসের উপর নির্ভর করতেছে, রোধ বাড়ে কমে কোথায়, তো আমাদের যে রোধের নির্ভরশীলতা, ঠিক আছে। চলতরিত থেকে কি করব, চলতরিত থেকে দেখবো হচ্ছে আমাদের রোধের নির্ভরশীলতা, ঠিক আছে, রোধ বাড়ে কমে, এটা দেখবা রোধের নির্ভরশীলতা দেখবা। এরপর আমাদের যেটা আসে সেটা হচ্ছে সার্কিট, ঠিক আছে, সার্কিট। এই যে সার্কিট সলভ, এই সার্কিট থেকে কি কি আসতে পারে, সার্কিট থেকে তোমাকে তুল্য রোধ বের করে দিবে, ঠিক আছে, তুল্য রোধ বের করে দিবে, অথবা সার্কিটে কারেন্টের মান কত, মানে একটা সার্কিটে তোমাকে দিয়ে দিল, বলবে এই বর্তনীতে কারেন্টের মান কতটুকু প্রভাব হচ্ছে, এটা তোমাকে দিবে, অথবা তোমাকে বিভবের মানটা দিতে পারে। এছাড়া আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধটা থেকে প্রশ্ন আসতে পারে, অভ্যন্তরীণ রোধটা কি ছোটতে আর, এটা থেকে প্রশ্ন দিতে পারে। সার্কিট থেকে তুল্য রোধ,
অভ্যন্তরীণ রোধ অথবা তোমাকে আই এবং ভি এটা দিতে পারে, তড়িৎ প্রবাহ কতটুকু এটা বের করে দিতে পারে, ঠিক আছে। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের সার্কিট দেখলাম, এবার হচ্ছে বাল্ব রেটিং, ঠিক আছে। বাল্ব রেটিংটা কি, তোমাকে বাল্ব রেটিং এ দেওয়া থাকবে, ঠিক আছে। একটা বাল্বে মনে করো দেওয়া থাকবে এরকম যে 1000 ওয়াট মাইনাস মনে করো এত ভোল্ট, ঠিক আছে, 20 ভোল্ট, তাহলে এখানে আয়ের মানটা কত বা হচ্ছে রোধের মানটা কত, এই ধরনের যে প্রশ্নগুলো আছে বাল্ব রেটিং করা থাকবে। ওই বাল্ব রেটিং এ কি কি মান দেওয়া আছে দেখতে হবে। দেখো এখানে ডাব্লু আছে, এখানে ভি আছে, তাহলে ডাব্লু মান হচ্ছে পাওয়ার, তোমাকে ক্ষমতা দেওয়া আছে, আর ভি মান হচ্ছে ভোল্ট বা বিভব তোমাকে দেওয়া আছে, সেখান থেকে আই এবং আর এর মধ্যে সম্পর্ক তোমাকে দিতে হবে। তো এই ধরনের যে বেসিক যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলাই কিন্তু আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে আমরা সলভ করাচ্ছি, ঠিক আছে। একটা চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট টাইপগুলো আছে এবং ওই ইম্পর্টেন্ট টাইপে কোন প্রশ্নগুলো আসতে পারে বা কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ভাগ ভাগ করে টাইপ ওয়াইজ আমরা কিন্তু সলভ করাচ্ছি, এবং ওই টাইপে তোমাদের একদম বেসিক থেকেই বোঝানো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে। তো এই টপিকটা দেখবা, বাল্ব রেটিংটা দেখবা। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে শান্টের যে প্রশ্নগুলো, শান্ট এবং হচ্ছে হুইস্টন ব্রিজ, ঠিক আছে। হুইস্টন ব্রিজে আমাদের কি করা হয় বলতো, চতুর্থ বাহুতে আমাদের কতটুকু রোধ আছে, তাই না। চতুর্থ বাহুতে কতটুকু রোধ দিলে আমাদের হুইস্টন ব্রিজটা কি করে, সাম্যাবস্থায় থাকে। তো আমাদের শান্টের প্রশ্নটা দেখবা, শান্ট কতটুকু শান্ট লাগাইতে হবে এবং হচ্ছে হুইস্টন ব্রিজের চতুর্থ বাহুতে একটা রোধ কিভাবে লাগাইতে হবে, এই প্রশ্নটা একটু গাণিতিক প্রশ্নগুলো দেখবা। তো এইগুলো দেখলেই তোমাদের চলতরিৎ পার্টটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই যে টপিকগুলো দিলাম এগুলো খাতায় নোট করে রাখো অথবা স্ক্রিনশট রাখো, এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করে দেখবা যে এখান থেকে ম্যাক্সিমাম টাইপ অল্প সময়ে তুমি রিভিশন দেওয়ার জন্য বেস্ট একটা আউট পাওয়া যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এবার আসো আমাদের স্থির তড়িৎ থেকে আমাদের খুবই কম টাইপগুলো আমরা দেখবো। স্থির তড়িৎ থেকে তুমি ধারকত্বের প্রশ্নগুলো সলভ করবো, ঠিক আছে। ধারকত্ব, স্থির তড়িৎ থেকে কি দেখবা, স্থির তড়িৎ থেকে আমাদের ধারকত্বের যে প্রশ্নগুলো আছে, ধারকত্ব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ধারকত্ব এবং হচ্ছে তুল্য ধারকত্ব, ঠিক আছে। তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সঞ্চিত শক্তি, ঠিক আছে, ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি এটা দেখবা। এরপরে আমাদের একটা ত্রিভুজ, তোমাকে বলবে একটা ত্রিভুজ বা হচ্ছে একটা বর্গ, ত্রিভুজ বা একটা বর্গ, এর ক্ষেত্রে প্রাবল্য, ঠিক আছে, এর ক্ষেত্রে প্রাবল্য অথবা বিভব, এর ক্ষেত্রে প্রাবল্য অথবা বিভব নির্ণয়। তো এইগুলা প্রশ্ন কিন্তু দিতে পারে, এটা ভালো করে দেখবা। ধারকত্ব তুলা ধারকত্ব দেখবা, তারপর সঞ্চিত শক্তি বের করবা, তারপর হচ্ছে ত্রিভুজ অথবা বর্গের ক্ষেত্রে তোমাকে বলবে যে প্রাবল্যের মান নির্ণয় করা, ঠিক আছে। একটা ত্রিভুজের কেন্দ্রে বা একটা হচ্ছে বর্গের কেন্দ্রে প্রাবল্যের মানটা কত, বিভব নির্ণয় কত, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর এখানে যে প্রাবল্য এবং হচ্ছে এদের থিওরি প্রশ্ন একটা খুবই আসে, ঠিক আছে, প্রাবল্য এবং হচ্ছে বিভবের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, বিভবের সম্পর্ক, এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বুঝার জন্য। তো এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা স্থির তড়িৎ থেকে, এই টপিকগুলাই ম্যাক্সিমাম তোমার আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো এটা একটু ভালো করে লিখে নাও, খাতায় পজ করে লিখে নেবা, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান থেকে তুমি এখানে প্রথম যে শর্ত, ভৌত আলোক বিজ্ঞানে ভালো করার প্রথম শর্ত হচ্ছে এখানকার যে সূত্রগুলো আছে সূত্রগুলো ভালো করে দেখবা, ঠিক আছে। তারপরে আমাদের যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ফোটন, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে আমাদের যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং কোনটার কম্পাঙ্ক বেশি, শক্তি কম, এদের যে তোমার হচ্ছে ক্রমটা এটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তরঙ্গ চুম্বকের তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে শক্তি বা হচ্ছে শক্তির ক্রম, এটা ভালো করে দেখবা, ঠিক আছে। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তিটা কি কম থাকে, যেমন গামা রশ্মি, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি। তো এদের যে ক্রমটা আছে এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। পথ পার্থক্য, বোঝা গেল, পথ পার্থক্য এবং দশা পার্থক্য, এদের মধ্যে যে সম্পর্ক, দশা পার্থক্য, ঠিক আছে। আমাদের ডেল এটা সমান সমান কত, 2π/λ × x, ডেল এক্স, এটা হচ্ছে ডেল এক্সটা হচ্ছে কি পথ পার্থক্য, এদের মধ্যে সম্পর্ক থেকে অনেক প্রশ্ন আসে। এরপরে যেটা আছে তোমাদের ধ্বংসাত্মক ব্যতিচার, ঠিক আছে, ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক বা হচ্ছে গঠনমূলক, ধ্বংসাত্মক বা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের যে সূত্রগুলো আছে বা শর্তগুলো আছে, ঠিক আছে, ব্যতিচারের শর্ত বা সূত্র যেগুলো আছে এটা ভালো করে দেখবা। তো এই কারো টপিক তোমাদের গুছের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া তুমি হচ্ছে ব্যতিচারের আর কিছু সূত্র যেমন আছে, আমি তো বলছি প্রথমে বলছি কি সূত্রগুলো একটু ভালো করে দেখবা, হ্যাঁ। আর থিওরি প্রশ্নগুলো, গাণিতিক প্রশ্নগুলো এগুলো থেকে বেশি আসে, আর খুবই অল্প টাইপে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ প্রস্থ এই টাইপের প্রশ্নগুলো দিয়ে থাকে, তো একটু দেখবা। আর এইগুলো টপিক তোমাদের কমন টপিক, মানে এই টপিক থেকে আসার অনেক বেশি, দুইটা প্রশ্ন আসলে দেখবা এখান থেকে একটা না একটা আসছে, আর একটা প্রশ্ন আমাদের ম্যাথ থেকে দিবে, ঠিক আছে। কিন্তু ম্যাথ থেকে আমরা দেখলাম গুচ্ছ আমাদের বিগত বছরগুলোতে যেমন আসে না। তো এখান থেকে তুমি তরঙ্গ ডোরা প্রস্থ এবং ডোরা প্রস্থের যে ম্যাথগুলো আছে, ডোরা প্রস্থ, এই ডোরা প্রস্থের ম্যাথগুলো একটু দেখবা, ঠিক আছে। আচ্ছা।
তো এরপর আমাদের দেখো প্রায় শেষের দিকে চলে আসছি, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার জন্য এখানে আমাদের আপেক্ষিকতার যে সূত্রগুলো আছে, হ্যাঁ, আপেক্ষিকতার যে সূত্রগুলো আছে এগুলো তোমাকে দেখতে হবে। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার মধ্যে কি আসবে, আমাদের যে আপেক্ষিকতার যে সূত্রগুলো আছে, আপেক্ষিকতার যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো অবশ্যই মাস্ট তোমাকে লাগবে। এরপরে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে, দেখো তোমাকে যদি আলোর বেগে চলে একটা বস্তু, তাহলে ভরটা কত হয়ে যায়, ভরটা হয়ে যায় অসীম। এই প্রশ্নটা থিওরির জন্য অনেক আসে, অনেক আসে, ঠিক আছে। তোমার বেগ নির্ণয়, আপেক্ষিকতার সূত্র থেকে যে বেগ নির্ণয়, কত বেগে চললে এত গুণ হবে, এই টাইপের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু চলে আসে। তো রুট ওভার 1 মাইনাস ছোট মান ডিভাইড বাই বড় মান ইনটু সি। তো এই সূত্র থেকে আমাদের কিন্তু বেগের মানটা তোমাকে বের করতে দেয়, ঠিক আছে। তো এরপরে যে টাইপটা আসে সেটা হচ্ছে আমাদের ই ইকুয়াল টু যে এমসি স্কয়ার, ঠিক আছে। সমস্ত ভরকে তুমি যদি শক্তিতে কনভার্ট করো সেই ক্ষেত্রে এই রিলেটেড যে গাণিতিক যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, গাণিতিক যে প্রশ্নগুলো আছে, তো এই প্রশ্নগুলো তোমাকে দেয়। এরপর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে। ফটো ইলেকট্রিক ইফেক্টের যে সূত্রগুলো আছে এগুলো ভালো করে দেখবা, ফটো ইলেকট্রিক ইফেক্ট। ওকে, তাহলে এখানে তুমি যে ফোটন দিলা, ফোটনের শক্তি হচ্ছে এইচ মিউ, এটা হচ্ছে কার্যাপেক্ষক। তারপর বাকিটা কি করে, ইলেকট্রনের গতি শক্তি, তো এটাতে কনভার্ট হয়ে যায়। তো এই যে কার্যাপেক্ষক, এখান থেকে কার্যাপেক্ষকের মানটা হচ্ছে এইচ এফ নট, সুজন কম্পাঙ্ক। তো এই যে এখান থেকে গাণিতিক প্রশ্নগুলো তোমাকে দিতে পারে, ঠিক আছে। তো এইচ এফ এইচ মিউ এটা হচ্ছে আমাদের যে ফোটন, একটা ফোটন তুমি দিলা, তো ওই ফোটনটার যে শক্তি, শক্তিটা কি করলো, শোষণ করছে ধাতুতে, তাই না। তো এক্সট্রা যে শক্তি থাকবে, কার্যাপেক্ষক বাদ দিয়ে যে শক্তি থাকবে, ওই শক্তিটা এখানে ইলেকট্রনের গতি শক্তিতে কনভার্ট হয়ে সে হচ্ছে মুক্ত হয়ে যাবে। তো এই রিলেটেড প্রশ্নগুলো এখান থেকে দিবে, ঠিক আছে। আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে খুবই অল্প কিছু টপিক পড়ে ফেলবা। আর পরমাণু মডেল থেকে এখানে তোমার যে শক্তি, কক্ষপথের শক্তি এবং হচ্ছে তোমাদের অর্ধায়ু, ঠিক আছে, অর্ধায়ু, তারপর সময়টি, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে দিবে, ঠিক আছে। আর এখান থেকে যে আমাদের যে বিক্রিয়াগুলা, ঠিক আছে, বিক্রিয়াগুলো একটু দেখবা, বিক্রিয়াগুলোর মধ্যে কি আছে, আলফা কণা নিঃসরণ হলে এবং বিটা কণা নিঃসরণ হলে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো আছে, পরমাণু মডেল একটা বিক্রিয়া থেকে তোমাকে বললো যেটা থেকে কোন কণা নির্গমন হচ্ছে, আলফা কণা, বিটা কণা, গামা কণা, এই ধরনের যে নির্গমন যে প্রক্রিয়া আছে, বা ফিশন বিক্রিয়া, ট্রান্সমিউটেশন বিক্রিয়া বলা হয়। তো এখান থেকে পরমাণু মডেল থেকে গাণিতিক প্রশ্নগুলোর মধ্যে কি কি আছে, তোমাকে শক্তি বের করে দিবে, ঠিক আছে। কক্ষপথে এনতম কক্ষপথের শক্তি, তারপর হচ্ছে টি হাফ, তারপর হচ্ছে টি, এদের মধ্যে যে সম্পর্কটা আছে এটা একটু ভালো করে দেখবা। তো এই ধরনের অল্প কিছু টপিক থেকে কিন্তু এই প্রশ্নগুলো দেয়, ঠিক আছে। তো এগুলো তোমরা কিভাবে পড়বা, কোথা থেকে পড়বা, এটা একটু দেখি। দেখো কোথা থেকে পড়লে একটা ভালো প্রশ্ন আসবে। তো প্রথম যে কাজটা হবে সেটা, তুমি নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংকটা তুমি নাও, এই বইটা মোটামুটি ভালো নেটওয়ার্ক। এই কোশ্চেন ব্যাংকে দেখবা প্রথম দিকে কনসেপ্ট আলোচনা করা আছে, ঠিক আছে। প্রথম দিকে শুরুতেই তোমার কনসেপ্ট আলোচনা করা আছে, তো সেখানে সবগুলা সূত্র এবং ওই সূত্র শেষে একটা করে ম্যাথ তোমাকে দেওয়া আছে। তো তুমি যখন একটা সূত্র পড়বা এবং ওই সূত্র দিয়ে আরেকটা ম্যাথ সলভ করবা, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারছো যে ভাই আমার এই ম্যাথটার জন্য এই সলভটা লাগবে, ঠিক আছে। ল স্টর্মিং যে পার্টটা আছে, তো এখান থেকে নেটওয়ার্কের প্রশ্ন ব্যাংক থেকে তুমি সূত্র, ওই কনসেপ্ট সহ একটা কোশ্চেন তুমি প্র্যাকটিস করে ফেলো, ঠিক আছে, কোশ্চেন প্র্যাকটিস করে ফেলো। তো এটা তোমার কি হলো, প্রত্যেকটা সূত্র রিলেটেড প্রশ্ন আসলে তুমি একটা দুইটা প্রশ্ন সলভ করে কভার করে ফেলতে পারবা। তারপর 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে তুমি আমাদের যে জিএসটি অধিভুক্ত, ঠিক আছে, জিএসটি এ অধিভুক্ত যে সকল ইউনিভার্সিটির প্রশ্নগুলো তুমি দেখবা, ঠিক আছে। অধিভুক্ত অর্থাৎ প্রশ্ন ব্যাংকে যে যে প্রশ্নগুলো আছে সবগুলো তোমাকে দেখতে হবে। তুমি যদি শুধুমাত্র গুচ্ছ যে 5 বছর হয়েছে এই 5 বছর প্রশ্ন দেখে যাবা তা কিন্তু না। গুচ্ছ অধিভুক্ত যে অন্যান্য ভার্সিটিগুলো আছে সেগুলোর প্রশ্ন তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তুমি যদি সলভ করো, জিএসটির যে কোশ্চেনগুলো আছে এখানকার যে টাইপগুলো আছে এই টাইপগুলো তুমি যদি ভালো করে সলভ করে দাও, তাহলে তোমার মিনিমাম 70 থেকে 75% টাইপ তুমি কমন পাবা, ঠিক আছে। মিনিমাম 70 থেকে 75% টাইপ কমন পাওয়া, অর্থাৎ এর বাইরে কিছু প্রশ্ন তোমাকে দিবে, 25% প্রশ্ন হয়তো অন্য জায়গা থেকে দিতে পারে, বাট ম্যাক্সিমাম টাইপে তোমার থাকবে হচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংকে যে ভার্সিটিগুলো আছে তাদের কোশ্চেন যে টাইপগুলো থেকে আসছে, যেই প্যাটার্ন আসছে ওখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি। তাহলে কি করবা, জিএসটি অধিভুক্ত যে ভার্সিটির প্রশ্নগুলো আছে, অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো, সেখানে কোন টাইপের প্রশ্নগুলো আছে ম্যাক্সিমাম দেখো, আমি এখানে যে টাইপগুলো তোমাদের দেখাইছি ওইখান থেকে ম্যাক্সিমাম টাইপগুলো কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইপগুলো কিন্তু ওখান থেকে আসছে। তো ওই টাইপগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো। তো আমরা দেখো যদি এখনো তোমার নিজে নিজে পড়তে প্রবলেম হয়, বা তুমি যদি চাচ্ছ একজনের সাথে আগাইলে ভালো হয়, একটা ভাই যদি আমাদের পড়াই দেয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে কম্প্যাক্ট আকারে নিচ্ছি, ক্লাসের ডিউরেশন খুবই কম, হয়তো 2 থেকে আড়াই ঘন্টা একটা চ্যাপ্টার, এর মধ্যে কিন্তু কভার হয়ে যায়, ঠিক আছে। 1.5 ঘন্টাতেও আমরা কিন্তু একটা চ্যাপ্টার শেষ করেছি, ঠিক আছে। তো এখানে আমাদের কিন্তু মাত্র 5 থেকে 6টা ক্লাস হয়ে গেছে। তো যারা এখনো ভর্তি হওয়া চাইলেই কিন্তু এগুলো কামব্যাক দেওয়া পসিবল, ঠিক আছে। তো অল্প সময় একটা মাস তুমি যদি ভালো মতো ইফোর্ট দাও তাহলে কিন্তু ভালো করা পসিবল, ঠিক আছে। তো এই কাজটা করবা। আর এখান থেকে দেখো থিওরির যে প্রশ্ন আছে না, থিওরি প্রশ্ন, তো থিওরির জন্য তুমি কিন্তু অনুশীলনী যে প্রশ্নগুলো এগুলো সলভ করতে পারো, ঠিক আছে। অনুশীলনীতে অনেকগুলো থিওরি প্রশ্ন আছে, তো অনুশীলনীর
এমসিকিউ গুলো সলভ করলে তোমার থিওরি প্রশ্নটা কভার হয়ে যাবে, থিওরি বেস প্রশ্নটা কভার হয়ে যাবে। তো প্রত্যেকটা প্রশ্নই ফিজিক্সের ক্ষেত্রে তুমি এভাবে করো, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করো, ওখানকার যে টাইপগুলো আছে এগুলো কনসেপ্টে ক্লিয়ার করে ফেলো, আর অনুশীলনী থেকে একটু থিওরি বেস প্রশ্ন যেগুলো আছে সেগুলো সলভ করে ফেলো, তাহলে তোমার থিওরি এবং ম্যাথমেটিক্যাল দুইটাই কিন্তু কভার হয়ে যাবে। এছাড়া তুমি যদি এখনো জিরো থেকে ভয় লাগে মনের মধ্যে যে প্রবলেম হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, তারা চাইলে এই কোর্সটা এনরোল করতে পারো। অল্প সময়ের মধ্যে তুমি ইনশাল্লাহ শেষ করতে পারো, আগামী 1 মাসে তুমি কিন্তু চাইলে এই কোর্সের সাথে শেষ করে ফেলতে পারবা। তো যারা ভর্তি হবা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমার যদি কোর্স প্রয়োজন না হয়, তুমি যদি চাও যে এক্সাম দিবা, ঠিক আছে, তুমি যদি চাও যে এক্সাম দিবা, এক্সাম তোমার দেওয়া দরকার, সেই ক্ষেত্রে তুমি কি করবে, আমাদের গুচ্ছ বা স্পেশাল রিভিশন এক্সাম ব্যাচটা নিতে পারো। এখানে আমরা দেখো এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে, একটা এক্সাম হয়ে গেছে, ঠিক আছে, একটা এক্সাম হয়ে গেছে। তো এখানে আমরা 58টা লাইভ এক্সাম তুমি পাবা, 58টা লাইভ এক্সাম পাবা, অধ্যায়ভিত্তিক পরীক্ষা পাবা 38টা, পেপার ফাইনাল হচ্ছে 8টা, এবং সাবজেক্ট ফাইনাল হচ্ছে তোমাদের 4টা, 8টা ফাইনাল মডেল টেস্ট আছে, এছাড়া 6টা সাজেশন ম্যারাথন ক্লাসও আছে, ঠিক আছে? এছাড়া তুমি এখানে কোশ্চেন ব্যাংক তো পিডিএফ পাচ্ছই। তো এক্ষেত্রে তোমার গুচ্ছের জন্য লাস্ট মোমেন্টে এক্সাম দেওয়ার জন্য গাইডলাইনের জন্য এই কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো এটার জন্য তুমি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখলা এটাতে যোগাযোগ করলেই এক্সাম ব্যাচটা সম্পর্কে তুমি ডিটেলস পেয়ে যাবে, এনরোলের প্রসেস তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো এর পরবর্তী তোমরা কোন সাবজেক্টের এরকম সাজেশন চাচ্ছ, কোন সাবজেক্ট টপিক অ্যানালাইসিস তুমি চাচ্ছ, সেটা অবশ্যই কমেন্ট করে যাবা। আমরা পরবর্তীতে ওই সাবজেক্টের একটা টোটাল একটা ধারণা তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ, যে লাস্ট মোমেন্টে এসে তোমরা কিভাবে প্রস্তুতি নেবা। তো সবার জন্য শুভকামনা থাকবে। যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করো, আমি সেখানে তোমাদের জানাবো। আর যদি আমাদের কোর্সগুলোতে তুমি ভর্তি হতে চাও, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাইলা, এখানে যোগাযোগ করো। এছাড়া কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ডিটেলসটা দেখেও ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? তো ভালো থাকো সবাই। লাস্ট মোমেন্টে চান্স যেন পাইতে চাও, এভাবে নিজেকে ইফোর্ট দিয়ে তৈরি করো। লাস্ট 1 মাস তুমি যদি ভালো করে ইফোর্ট দাও, অবশ্যই ভালো কিছু সম্ভব, ঠিক আছে? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।